নিয়ে যাচ্ছে। জি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আমাদের যে সময় বলেছিলাম আজ 24শে আগস্ট রবিবার, ইউকে সময় বিকাল 5টা, ইউরোপিয়ান সময় বিকাল 6টা এবং বাংলাদেশ সময় রাত 10টায়। আমাদের সাথে আমাদের অতিথি আছেন দেওয়ান এম এ রহিম, যিনি একজন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী। এখানে যুক্তরাজ্যে উনি শিক্ষকতা সম্পন্ন করেছেন। উনি একসাথে ক্রিয়া সংগঠক, মানবাধিকার কর্মী, যিনি প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে সরাসরি জড়িত এবং যুক্তরাজ্য রাজনীতিতেও উনি অনেক সক্রিয়। আমরা আজকে জনাব এম এ রহিম সাহেবের সাথে কথা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা জনাব রহিম সাহেবকে সবসময় দেখি বাংলাদেশি প্রবাসীদের অধিকার এবং বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে সবসময় সক্রিয় ওনার আওয়াজটা দেখতে পাই, ওনার লেখায় থাকে, সামাজিক মাধ্যমে উনি সবসময় ওনার সক্রিয়তা ফুটিয়ে তোলেন এবং সবসময় উনি কথা বলেন। আমরা আজকে ওনার সাথে কথা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা আসলে প্রবাসী হিসেবে আমরা কি করতে পারি, আমাদের প্রবাসীদের ভূমিকা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে, রাজনৈতিক উন্নয়নে, সর্বোপরি বাংলাদেশ কমিউনিটির জন্য প্রবাসীদের ভূমিকাটা কি হতে পারে। আর একটা জিনিস হলো, বাংলাদেশের যখন যেই রাজনৈতিক দলই আসুক, সরকারই আসুক, তারা প্রবাসীদের জন্য কি করতে পারে। কারণ আমরা এখন পর্যন্ত, যদি আমি আজকের দিনও ধরি, এখন পর্যন্ত আমরা প্রবাসীরা অবহেলিতই বলা চলে। আর যেহেতু আমিও একজন প্রবাসী, আমি ইতালি প্রবাসী, আপনিও একজন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী, আপনার চোখে আমরা আসলে কি করতে পারি এবং সরকার আমাদেরকে কি করতে পারে আমাদের জন্য। আর ধন্যবাদ জনাব ফয়সাল উদ্দিন স্নিগ্ধ, ধন্যবাদ আপনার এবং আপনার দেশে বিদেশে সব জায়গায় আপনার দর্শক এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এবং প্রবাসে আমাদের সহযোদ্ধারা। তো আমি সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আজকের আলোচনা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর একটা বাস্তবসম্মত সময় উপযোগী একটা বিষয়বস্তু নিয়ে আপনি আজকে এই আলোচনা শুরু করেছেন। কয়েকটা বিষয় এনেছেন, যে বাংলাদেশের প্রবাসীদের অবস্থান, ভূমিকা এবং কার্যকারিতা, এবং প্রবাসীরা বাংলাদেশে আরো কি কি করতে পারে, এবং প্রবাসীদের জন্য যারা ক্ষমতাশীল যারা আছেন এবং যারা ভবিষ্যতে আসবেন তারা প্রবাসীদের জন্য কি করতে পারেন। তো এখানে অনেকগুলা বিষয় চলে আসছে। তো আসলে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা করতে গেলে প্রত্যেকটা বিষয় দেখা যাবে কি এক একটা ধরেন বিস্তর আলোচনার একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠানের মতো হওয়া যায়। কিন্তু আমি চেষ্টা করব, যেহেতু আজকে আমাদের 30 মিনিট সময়সীমা, আমাদের দর্শকদের মধ্যে আমি চেষ্টা করব মোটামুটি ভাবে ওভারঅল একটা কথা বলার জন্য। আমার এই কথার মধ্যে হয়তো বা অনেকগুলো বিষয় অসম্পূর্ণ থেকে যাবে, এজন্য আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী হব, কারণ সময় সংগলতার কারণে আমি চেষ্টা করব সবগুলি একটা র‍্যাপ আপ করার জন্য একটা ওভারঅল একটা মেসেজের মাধ্যমে। জি অবশ্যই। জি। তো আমি সর্বপ্রথম শুরু করি, আসলে প্রবাসী কারা। আমরা প্রবাসী কোনো ভিনদেশী অথবা ভিন গ্রহের মানুষ না। আমরা বাংলাদেশি প্রবাসী যারা, আমরা বাংলাদেশে আপনাদেরই ভাই বোন সন্তান। এমনকি আমরা আমাদের ভূমিকা, আমাদের অর্জন, আমাকে বাংলাদেশের ভূমিকা অর্জন, আমি আমাদের 71-এর পূর্বের হিস্ট্রিতে নাই গেলাম, কারণ আমাদের প্রবাসীরা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশ হিস্ট্রির আগে থেকেই ওরা অবস্থান এবং বিরাজমান। কিন্তু আমি ধরে নিলাম, যেহেতু জাস্ট আমাদের বাংলাদেশের অস্তিত্ব আসার মধ্যে 71 থেকে শুরু করে আদ্য অবধি 2025 পর্যন্ত ধরি, প্রায় 54-55 বছর যে সময় পিরিয়ডটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রবাসীদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। প্রবাসীরা ওরা, আমরা অর্থনৈতিকভাবে যেভাবে বাংলাদেশকে সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায় সহযোগিতা করেছে, এবং মুক্তিযোদ্ধাকে আমরা দেশে বিদেশে যার যার অবস্থান থেকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে, ইভেন আপনার মুক্তিযুদ্ধে যখন ভারতে আমাদের মুক্তিযোদ্ধা আশ্রয়প্রাপ্ত ছিল, তখন তাদেরকে সহযোগিতা আমরা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দিয়ে আসছি। এবং এই যুদ্ধে আমাদের অবদান, অর্থনৈতিক অবদানের পাশাপাশি আমি এমনও জানি আমাদের অনেক প্রবাসী সশরীরে যুদ্ধ অংশগ্রহণ করেছেন। এবং যুদ্ধ পরবর্তীতে সময়ও
বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যখন আমাদের বাংলাদেশের ইকোনমি শূন্যর কোটায়, ব্যাংক ছিল শূন্য, একটা বাজেট সৃষ্টি হইতে পারে না, শিল্প কারখানা চলার মতো অবস্থা নাই, মনে করে দেখবেন এবং আপনারা তথ্যগুলি খতিয়ে দেখবেন যে বাংলাদেশে প্রবাসীদের প্রেরিত ওরা খেয়ে না খেয়ে বাংলাদেশের ফাউন্ডেশন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে গড়া পর্যন্ত আমাদের প্রবাসীদের অর্থ, শ্রম, মেধা, সময় সবই জড়িত। তারপর পাশাপাশি বিভিন্ন আপনার প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো অর্থনৈতিক অবস্থা হোক দেশের, আপনার রাষ্ট্রীয় অবস্থা হোক, আপনার বিভিন্ন গণ অভ্যুত্থান হোক, যে কোনো অবস্থা প্রবাসীরা ভূমিকা কেউ অস্বীকার করার মতো না। এবং রিসেন্টলি যে আমাদের 24 গত জুলাই বিপ্লব যেটা বলেন, যেটাতে হয়েছে, সেখানেও প্রবাসীদের ভূমিকা আছে। আমি মনে করি প্রবাসীরা কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এগুলির মধ্যে সীমাবদ্ধ ওদেরকে বিভাজন অথবা তাদেরকে ডিভাইড করার যে প্রবণতা, এটা সম্পূর্ণ একটা অন্যায়। আমি মনে করি প্রবাসীদের উচিত, তাদেরকে বিশ্বাস করা উচিত যে যখন আমরা দেশের বাইরে প্রবাসীদের একটাই আত্মা, একটাই প্রাণ, একটাই বিলিফ সিস্টেম, দেশপ্রেম থেকে শুরু করে আপনি অন্যায়ের সাথে অন্যায় বলবেন, ন্যায়ের সাথে ন্যায় বলবেন, আপনি ভালো জিনিসকে স্বাগত জানাবেন, আপনার অধিকারের জন্য সচেতন হবেন, অন্যায়ের প্রতি প্রতিবাদ জানাবেন এবং সর্বোপরি দেশের স্বার্থে, দেশের অর্জনে আপনি ভূমিকা রাখবেন। প্রবাসীরা শুধু প্রবাসী সীমাবদ্ধ থাকবে না, আমি চাই প্রবাসীরা প্রো বাংলাদেশী। আপনি যে দেশে থাকুন, আপনি সেই দেশের সম্মান, সেই দেশের নিয়ম আইন কানুন মেনে চলবেন, কিন্তু আপনাকে সবার আগে একজন প্রো বাংলাদেশী হতে হবে। আমাদের আনফরচুনেটলি আমাদের দেশে বলেন, আমরা বিদেশে বলেন, আমাদেরকে আমাদের চিন্তা শক্তিকে এমন ভাবে বিভাজন করে দেওয়া হয়েছে যে আমরা প্রো বাংলাদেশের মাইন্ডসেটটা এখনো গড়তে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, জাতি হিসেবে ব্যর্থতা। আমাদের বাংলাদেশের যদি মেইন স্ট্রিম পার্টিগুলো যদি দেখেন, পলিটিক্যাল পার্টিও দেখেন, আমাদের বাংলাদেশে এখনো স্বাধীনতার 55 বছর অবধি পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে মানুষের ন্যারেটিভ, মানুষের চিন্তা এবং বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়। একটা শ্রেণী বলা হয় যে ভারতের বলয়ের মধ্যে থেকে ওরা বাংলাদেশ পরিচালনা করতে চায়, আরেকটা শ্রেণীকে বলা হয় যে পাকিস্তানের বলয় থেকে বাংলাদেশ পরিচালনা করতে চায়। এটা আমাদের জন্য সেই আমার দুঃখ, আমার হতাশা এখানে কাজ করে যে আমরা এখন পর্যন্ত পাকিস্তান এবং ভারতের বলয় থেকে বেরোতে পারিনি। আমাদের উচিত যে আমরা বাংলাদেশে পুরো বাংলাদেশী হিসাবে বাংলাদেশের নিজস্বতা, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের চেতনা, বাংলাদেশের শক্তি সামর্থ্য নিয়ে জি অবশ্যই একটা স্বশক্তির স্বসম্মানে জাতি হিসাবে আমরা একটা রাষ্ট্র গঠন করবো, রাষ্ট্র চালাবো। আমার অনুরোধ থাকবে পরবর্তীতে, বর্তমানে এখন ইন্টার্ম গভর্নমেন্ট আছেন, উনি কোনো পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট না, কোনো পার্টি না, ওনার কোনো প্রতীক নেই, দলীয় প্রতীক নেই। তর্ক বিতর্ক থাকতে পারে, গ্রহণযোগ্যতা এবং হীনতা এবং গ্রহণযোগ্যতা দুইটা থাকতে পারে, কিন্তু সর্বোপরি বাস্তবতা এটাই যে ওনারা দেশ চালাচ্ছেন। তা আমার অনুরোধ থাকবে যে পরবর্তীতে যেই সরকার আসুক, আমাদের বাংলাদেশে জানি এই নেগেটিভ গুলি, এই মাইন্ডসেট গুলি থেকে আমরা বেরিয়ে আসি, শুধুই মাত্র প্রো বাংলাদেশের বাংলাদেশ এটা করতে পারি। এখন আসেন প্রবাসীদের ভূমিকা, প্রবাসীদের এভাবে চিন্তা করা উচিত। কারণ আমি যেহেতু আপনি জানেন আমি একটা অনলাইন সোশ্যাল মিডিয়া ভিত্তিক বলেন অথবা সামাজিক ভাবে বিভিন্ন মানুষের সাথে আমি জড়িত, প্লাস প্রবাসী অধিকার নিয়ে আমি বিভিন্ন সময় লেখালেখি কথা বলি। আমার দেশে বিদেশে অনেকের সাথে কথাবার্তা হয় প্রবাসীদের দুঃখ বেদনা এবং কি তাদের বঞ্চিত, এমনকি তাদের বিভিন্ন জায়গায় হয়রানি, তাদের প্রতি অত্যাচার, অন্যায়, অনেকগুলো বিষয় আসে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আনফরচুনেটলি আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে থেকে যে সরকারই আসুক না কেন, যে সরকার ক্ষমতা পরিচালনা করেছে এমনকি ভবিষ্যতে আসবে, সবাই হয়তো বা যার যার একটা রক্ষণশীল অবস্থার মধ্যে থেকে হয়তো প্রবাসীদের মাঝে মধ্যে হয়তো বা দুই একটা পজিটিভ অথবা অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু প্রবাসীদের রিকগনিশন এবং তাদের অবদানটাকে যেভাবে লাউড এন্ড ক্লিয়ারলি বলার উচিত ছিল, কেউ আজ পর্যন্ত বলে নাই। আমরা প্রবাসীরা যে শুধু 71-এ অথবা বাংলাদেশের দুর্গম সময় অথবা মানে আপনার সামাজিক বিপর্যয়, অভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ, এসব সময় যে ভূমিকা রেখে তা না। আমাদের যুদ্ধ কিন্তু 71-এই শেষ হয়ে যায় না, আমাদের যুদ্ধ কিন্তু এখনো চলমান এবং ভবিষ্যতে আজীবন চলমান থাকবে। আমরা আসলে রেমিটেন্স যোদ্ধা। একটা দেশের অস্তিত্ব এবং একটা দেশের আপনার বাংলাদেশ বলেন অথবা ব্রিটিশ ভারত বলেন, পরবর্তীতে ভারতবর্ষ বলেন, যেখানে বলেন, সবই কিন্তু অর্থনীতি মুক্তির জন্যই
মূলে কিন্তু অর্থনৈতিক মুক্তি ছিল আমাদের মেন কারণ। বৈষম্যগুলো ছিল অর্থনৈতিক বৈষম্যগুলো ছিল মানুষের জীবন উন্নতির বৈষম্য, যেটার সাথে অর্থনীতি জড়িত। আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আমাদের মুক্তিযুদ্ধ তখনই আমরা অর্জন করেছিলাম, এবং স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা কঠিন। আমরা কিন্তু এই অর্থনীতি সুরক্ষা মানে স্বাধীনতা রক্ষা যেটাকে আমি মনে করি, সেটা কিন্তু আমরা এখনো চলমান। এমনকি আমাদের এটা এখনো ভবিষ্যৎ সারা জীবন আজীবন মুক্তিযোদ্ধা হিসেবে থাকবো। কিন্তু আমাদের এই রেমিটেন্স যোদ্ধা বলেন, প্রবাসী যারা বলেন, আমাদের সে সম্মান এবং আমাদের সে রিকগনিশন কেউ দিতে চায় না। একভাবে আপনি আবেগ দিয়ে কথা বলে লাভ হবে না, বিবেক এবং বাস্তব দিয়ে কথা বলতে হবে। বাংলাদেশের 18 কোটি জনগণ আপনি বলেন, আর প্রবাসীদের সংখ্যা এটাও প্রশ্নবিদ্ধ। কেউ বলে 1 কোটি, কেউ বলে 1.5 কোটি, কেউ বলে 2 কোটি, কেউ বলে 2.5 কোটি। আপনার এটা তো আমাদের ব্যর্থতা। যারা গণনায় আছেন তারা 2-2.5 কোটি বলেন, অথবা যারা গণনা বাইরেও যারা আছেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তাদেরকে আপনি গণাই ধরেন না, কিন্তু তারাও বাংলাদেশী। কিন্তু এই যে এখানে একটা সোশ্যাল ডিবেট যে আছে, আজ পর্যন্ত কারা এই ডিবেটটা সংখ্যাটা পর্যন্ত সঠিক নির্ধারণ হয়নি। আমি ধরে নিলাম এভারেজে 1.5 থেকে 2 কোটি, যেটা অফিসিয়ালি মানুষরা বলে, মুখে শোনা যায়, আমি এটা ধরে নিলাম, আমি ওই বিতর্কে গেলাম না। তো সেখানে আপনি যদি দেখেন বাংলাদেশে পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, যে ব্যবস্থাতে বলেন, 10-এর লাঠি একের বোঝা। একজন প্রবাসী তার ঘরের 5 জনের পরিবার, 10 জনের পরিবার চলায়। তদ্রুপভাবে যদি আপনি যেটা মাল্টিপ্লাই করেন, 2 কোটি প্রবাসীর সাথে যদি আপনি মাল্টিপ্লাই বাই 5 বা 10 দেন, তাহলে তো আমি দেখছি বাংলাদেশের পুরো ঘরে ঘরে অর্থনীতিটাই প্রবাসীদের টাকা দেওয়া হয়। এখন কিছু কিছু সুবিধাবাদী যারা আছে, তারা আবার প্রবাসীদের মধ্যে বিভাজন করে, হ্যাঁ তোমরা যারা, আপনারা যারা ইউরোপে থাকেন, আর তো আমেরিকা থাকেন, আপনাদের চিন্তা না, হ্যাঁ ঠিক আছে, মিডল ইস্ট এটা ওরা যারা আছে ওরাই আমাদের প্রবাসী, এরাই পাঠায়। এটা আসলে এগুলি বলে আমাদের প্রবাসীদের মধ্যে একটা বিভাজন, এমনকি তাদের মধ্যে একটা ডিসক্রিমিনেটিং মাইন্ডসেট একটা সৃষ্টি করে। আসলে আমি যেটা মনে করি, আপনি বিশ্বের যে প্রান্তে থাকেন, ইউরোপ থাকেন, আমেরিকা থাকেন, মিডল ইস্ট থাকেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে থাকেন, একজন প্রবাসী মানে একজন রেমিটেন্স যোদ্ধা। আপনি 1 টাকা বানান, 1 কোটি টাকা বানান, 1 মিলিয়ন পাঠান, যে 1 টাকা অবদান রাখতেছে সে আমার যোদ্ধা, সে তারই অবদান সবাইকে স্বীকৃতি দিতে হবে সমানভাবে, কাউকে ছোট করা যাবে না। কেউ বড় কান্ট্রিতে থাকে, কেউ ছোট কান্ট্রিতে থাকবে, এই সব আর্গুমেন্ট এনে বিভাজন করা যাবে না। আমি এজন্য প্রবাসীদের সবাইকে, বিশ্বের যেখানে আছে সবাইকে তাদের অধিকার, তাদের সম্মান এবং তাদের হক কথা বলার অধিকার, এমনকি তাদের মাইন্ডসেট, এটা আসতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি, সোশ্যাল মিডিয়ায় বলেন, অনেক জায়গায় দেখেছি প্রবাসীরা তাদের মনের ক্ষোভ, তাদের দুঃখ কষ্ট বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া উত্থাপন করেন, কিন্তু আনফরচুনেটলি কেউ আমি দেখলাম না সুন্দরভাবে উপস্থাপন, প্রশ্ন করাটা তারা এখন অনেকে জানে। আমার মনে হয় আমাদের প্রবাসীদের উচিত প্রশ্ন করা শিখা, আপনার অধিকার সচেতন হওয়া, বাংলাদেশের অধিকার সচেতন হওয়া, বাংলাদেশের ভালো মন্দ পক্ষে সচেতন হওয়া। আমার মনে হয় এখন একটা এই সময় চলে আসছে যে আপনি দলীয় নেগেটিভ, দলীয় মার্কা এসব থেকে বের হয়ে আপনি আপনার স্বার্থ এবং দেশের স্বার্থে যে কথাগুলি, এটা রক্ষা করেন। সবার আগে দেশের স্বার্থ, এরপরে নিজের স্বার্থ, এটা আপনি দেখবেন। এটা কোনো দোষের না, এটা কোনো দোষের না। আমি এমনও দেখেছি যে প্রবাসীদেরকে বিভিন্ন সময় মিডিয়াদের ভূমিকা, মিডিয়ারাও পর্যন্ত সঠিকভাবে প্রবাসীদের কথা ওইভাবে তুলে ধরে না। মাঝে মধ্যে আপনি বছরে কয়টা নিউজ পান প্রবাসীর জন্য আমাকে বলেন তো? আপনি রাজনীতিবিদদের, আপনাদের এলাকার একজন মেম্বার, চেয়ারম্যান অথবা একজন এমপি, মিনিস্টার প্রবাসীদের পক্ষে কয়টা কথা বলে আমাকে বলেন তো? আমি খুব কম শুনছি। হ্যাঁ, বলে না যে তা না, হয়তো বা 2-1 বলে, কিন্তু আমি ওরকম ভাবে বলতে শুনিনি। আপনি গ্রামীণ অর্থনীতির কথা বলেন, আচ্ছা গ্রামীণ অর্থনীতি অনেক স্ট্রং হয়েছে, উন্নত হয়েছে, এটার ক্রেডিট বিভিন্ন নেতা, সরকার, বিভিন্ন যে থাকে তারা নিতে চায়। পার্লামেন্টটাকে বানায় ফেলাইছে একটা নাসা, আর ওনারা মনে হয় সবাইকে আইনস্টাইন বসে আছেন সবাই, আমার কাছে মনে হয়। দেওয়ান ভাই, ছোট্ট একটা জিনিস আপনাকে জাস্ট আপনাকে আপনার কথার সাথে ম্যাচ করে, যেটা আমরা প্রায়ই দেখি, বিগত সময়গুলোতে দেখছি, বর্তমান সময়েও দেখছি, যেটা সরকার যখন রেমিটেন্স যেটা আসে, বাংলাদেশ গভর্নমেন্টের যে রেমিটেন্সটা জমা হয়, সেটা নিয়ে খুব ভালোভাবেই প্রচার করে যে এত টাকা রেমিটেন্স আসছে, সেটা আমাদের ক্রেডিট, গভর্নমেন্ট তার ক্রেডিট নেই। আসলে কিন্তু এটা প্রবাসীদের ক্রেডিট। কোন সরকারই দেখলাম না যে আপনি যদি 2024-ও ধরেন, রেকর্ড $27 বিলিয়ন যেটা আমরা প্রবাসীরা পাঠাইছি। এই বছর 30 বিলিয়ন অলরেডি ক্রস করে গেছে।
তো আমরা তো মানে সবসময় দক্ষিণ এশিয়ার ভিতরে ভারত, পাকিস্তানের পরে বাংলাদেশ। এবারও আমরা গত বছরের হিসাব ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে আমরা ৭ম স্থানে ছিলাম রেমিটেন্স পাঠানোর দিক দিয়ে। আপনি দেখেন বিজনেসের জন্য আমি বাংলাদেশে যদি বৈদেশিক আয়ের ক্ষেত্র আরেকটা আছে যেটা আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর যেটা। সেটাও দেখা যায় নানান হিসাব নিকেশের ভিতরে থাকতে হয়। সে ইউএসএ থেকে সেই কোটাটা পাবে কিনা, কত পার্সেন্ট দিতে হবে, কোন দেশের সাথে কোন কোটা ভিত্তিক যে ব্যবসাটা করবে, কত টাকা লাভ হবে। কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু কোনো কিছু বাইন্ডিংস এর ভিতরে নাই। যখন যা আসছে আমরা পাঠাই যাইতেছে। মানে দেশের যে সমস্যাটা বলেন পরিবারের জন্য, দেশের জন্য অলওয়েজ কোনো কন্ডিশন ছাড়া আনকন্ডিশনালি করতেছি। তারপরেও আসলে আমরা কিন্তু ওই স্ট্রংনেসটা পাই না। গভর্নমেন্ট যে এসে আমাদের জন্য থিঙ্ক করলো। আমরা কিন্তু এটা চাইও না। তারপরেও তো কিন্তু মানে কেউ আর উইলিংলি সেটা বলে না। একটু আপনাকে থামাই। জি, আমরা কিছু অবশ্যই। চাই না। সরি। এই মাইন্ডসেটের থেকে বেরোতে আসতে হবে। জি, কারণটা কি আমরা বাংলাদেশের আমাদের জাতিগতভাবে আপনার অধিকার আপনাকে ন্যায্যভাবে ওরা দেবে এরকম আমি দেখে নাই। আপনাকে চেতে হবে, চাওয়া শিখতে হবে। আমার মনে হয় জি, চাওয়াটা শিখতে হবে। এই জি, কথাটা যদি আমরা বলি আমরা কিছু চাই না, আমি চাই না, কিন্তু আপনাদের বোবা হয়ে যেতে হবে। আইদার আপনার হক কথা আপনারা চাবেন অথবা যাবো, একদম চাবেন না। দুটার যাবো। মাঝামাঝি থাকা যাবে না। আপনাকে রিয়েলিস্টিক কথা বলতে হবে। এটা আমার অনুধাবন। জি, কারণ না অবশ্যই আমি সুন্দর বলেছেন। যখন অবশ্যই, অবশ্যই। আমি যখন মানুষের সাথে কথা বলছি, জি, আমি একবার ৫ বছর আগে মানে আমি উমরা করতে গেছিলাম। জি, আমি আমাদের বাংলাদেশে মিডল ইস্টে সৌদি আরবে আমাদের প্রবাসী ভাইদের শ্রমিকদের আমরা যারা কষ্ট করে এদের কষ্ট দেখে আমার চোখে পানি এসে পড়ে। আমি নিজেকে গিল্টি এবং অপরাধী অনুভব করছি, অথচ আমি কিন্তু রাষ্ট্র পরিচালনা কেউ নয়, আমি কিন্তু একজন জি, ওনাদের মধ্যে প্রবাসী। জাস্ট জি, আমি একটা ইউরোপ কান্ট্রিতে থাকি, ওনারা জি, থাকে, কিন্তু ওনাদের কষ্ট সাফার দেখা আমার এত জি, খারাপ লাগছে। তখন আমার কাছে মনে হলো তারা অধিকার বঞ্চিত। তাদের সাথে কথা হয়েছে, আমাকে তাদের সাথেই তাদের যে আরো অনেক কিছু প্রাপ্য, তাদের যে স্যাক্রিফাইস, যে হার্ড ওয়ার্ক, তা সুতরাং তারা চায়। আমরা যদি বলি আমরা কিছু চাই না, এটাই অন্যায় হবে। এটা হয়তো আমি আপনি না চাইতে পারি, কিন্তু ওদের জি, সাথে অন্যায় হবে। আমরা চাই, ওরা চায়, আসলে চায়। কোনটা জি, চায়? ওরা কোনো মানে অনিয়ম অবিবেচনা কিছু চায় না। তাদের কিছু হক আছে যারা জি, তাদের এটা নিয়ে আমি পরবর্তীতে আমি আসলে কথা বলবো। আপনি আপনার জি। বক্তব্যটা শেষ করেন। সরি আপনাকে একটু ইন্টারাপ্ট না, না, করলাম। না, আমি জাস্ট মানে আপনাকে প্রবাসীর বিষয়ে ইন্ট্রো মাঝে মধ্যে আমরা সবাই ইমোশন হয়ে যায়, কারণ আমরা জি, সবাই কোথাও না কোথাও কোনো ভাবে একটা ভিকটিম। এর জন্য হ্যাঁ। একটু ইমোশন হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা না করবো আমার আসলেই ইমোশন একটু ধরে রাখতে। আমরা যখন ২-৪ বছর পরে যখন দেশে যাই তখন আসলে আমাদেরকে আসলেই ভিকটিম মনে হয়। তখন দেখা যায় যে আমরাও প্রবাসী কিন্তু ফ্রি থাকি না। মানে আমরাও কাজ করে খাই, মেশিনের মতোই কাজ করি অনেক সময়। তারপরেও চেষ্টা করি যে প্রত্যেকটা বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার সাথেই একটা কমিউনিকেশন করার জন্য। তারপরেও দেখা যায় যে আসলে মানে দেশে যারা থাকে তাদের উপর মনে একটা ইয়া থাকে যে আমরা আরামেই আছি, আমরা তো ওভাবেই খাইতেছি। মানে আমাদের আর টেনশন কি, আমরা দেশের বাইরে গিয়া আমরা তো বাইচে গেছি। এই টাইপের একটা জিনিস থাকে। আসলে যে আমরা প্রতিনিয়ত যে দেশের জন্য চিন্তা করি, যে যা করি দেশের জন্যই করি। আমার মনে হয় যে যারা দেশে থাকে তাদেরও তো অবশ্যই, আমি আসলে এটা মানে কারোর বিপক্ষে যাইতেছি না। কিন্তু বিদেশীরা আমার মানে যারা আমরা প্রবাসী থাকি তাদের মনে হয় যে দেশাত্মবোধটা প্রবাসে আসার পর একটু বেড়েই যায় কমার থেকে। এবং যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে দেখতে পারি সেটা মানে প্রবাসীরা যেভাবে দেখে এটার আসলে একটা সম্মান সরকারের পক্ষ থেকেও থাকা উচিত। সবার পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার কাছ থেকে এটা থাকা উচিত। টোটাল একটা সামাজিক অবস্থান যদি চেঞ্জ না হয়, আমার মনে হয় যে খুব বড় একটা চেঞ্জ আমরা আসলে পাবো কিনা। আপনার কি মনে যে হয়? এই প্রশ্নটা পাবো কিনা, এই সামাজিক যে বিষয়টা, জি, এটার জন্য আমি স্পেসিফিকলি বলবো আসলে আপনার রিকগনিশন আমাদের সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে প্রবাসীদের যে রিকগনিশন দরকার ছিল জি, সেটা নাই। আপনি প্রবাসীদেরকে যেমন কি রিকগনিশন হয়েছে, আমি যদি কিছু বেশি নাই। দূরে না, করোনার সময়টা যে আমাকে মনে করাই দিই। আপনার জি, মনে আছে জি, জি, করোনার অবশ্যই। সময় মানে যখন একটা কথা আছে বিপদে যখন থাকবেন তখন আপনি মানুষ, আপনার আপনজন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ আপনি চিনবেন। জি, ওই সময়টায় সারা বিশ্ব যখন প্যানিকের মধ্যে, হ্যাঁ, মহামারীতে আক্রান্ত, তখন আপনি কে বাংলাদেশি, কে প্রবাসী, কে আমেরিকা, কেউ ইউরোপ, এটা কোনো বড় বিষয় ছিল না। জি, সবাই একসাথে মানবতার জন্য কাজ করছে। জি, তখন আমার মনে আছে যে মিডিয়া থেকে শুরু করে আর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়া শুরু করে সরকারের যে ব্যর্থতা কিছু ছিল, তারা আপনার মানুষের কিছু ব্যর্থতা কিছু ছিল, মিডিয়ার কিছু ব্যর্থতা ছিল, ওরা ওই ব্যর্থতাকে মানুষের জনরোষের থেকে এটা ডাইভার্ট করার জন্য পুরোটা দোষ দায় চাপাই দিয়েছিল প্রবাসীদের উপর। প্রবাসীদের উপর, জি, প্রবাসীদের কি উপরে। ওই ইটালির একটা পরিবার গেছিল,
তাকে ঢুকতে দেওয়া হয় না, তার পরিবার নিয়ে এক্সস্টেড ছিল, সে একটা রাগ করে সেটা তার ফ্রাস্ট্রেশনে দুই একটা হয়তো হার্ড লাইনে কথা বলছিল, ওইটার উপরে ভিত্তি করে পুরোটা নেগেটিভ চাপাই দেওয়া হয়েছে প্রবাসী এবং সোশ্যাল মিডিয়া থেকে সবাই কেন বললো? আপনি চিন্তা করেন প্রবাসীরা করোনার সময়ে তো অলরেডি করোনা ছড়াই গেছে, তখন কিছু মানুষ ট্রাভেল করে বাংলাদেশে গেছিল তার আগের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী, স্কেজুল অনুযায়ী, হ্যাঁ অনুযায়ী সে গেছিল, ওইটা তার প্রবলেম হয়েছে। অথচ করোনার ভাইরাস গুলি কিন্তু ক্যারি করছিল চায়না থেকে বিভিন্ন ব্যবসায়ী মহল, বিভিন্ন ভিজিটার মহল, ওরা তো অলরেডি ওই সিটি গুলিতে তারা গেছে, ট্রাভেল করছে, ব্যবসায়ীরা আসছে গেছে, তারাও তো ক্যারি করছে। প্রথম বীজগুলি আনছে কারা? আমার বাংলাদেশে অবস্থানরত যারা মানুষ, যারা বিজনেস পারপাস হোক, ট্রাভেল পারপাস বিভিন্ন সময় চায়নাতে গেছে, তারাই তো ঢুকাইছে। তখন অলরেডি সমাজে এটা ছড়াই গেছে, ওই ছড়ানোর মধ্যে যখন আসছে তখন ওই বিষয়গুলি সঠিক জায়গাগুলিকে অ্যাড্রেস করে নাই, অ্যাড্রেসগুলি করছে প্রবাসীদের দোষ। আর তখনই আপনার সোশ্যাল মিডিয়া আসল রূপগুলি দেখবেন, তখন গালি গালাজ কামলা সামলা। প্রবাসীর মানে সোশ্যাল মিডিয়াতে একটা, এই যে আমাদের জেনারেশন, তারা কি বলে? কামলা, মজদুর। মানে আমরা এমন একটা অবস্থায় আছি যে বাংলাদেশে যদি মাইনরিটি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি টাহারি, রোহিঙ্গা টোহিঙ্গা না, মেইন মাইনরিটি হলো প্রবাসী এবং বাংলাদেশে কিছু বিবেকবান কিছু মানুষ। আমরাই হলাম আসলে মেইন মাইনরিটি, আমরাই হলাম মেইন ডিসক্রিমিনেশন শিকার। আপনি বলছেন যে এখন আমি বলি, এখন আপনি যদি সরকার হইয়া অথবা দলীয় প্রধান হইয়া, রাষ্ট্র হইয়া আপনি যদি প্রবাসীদেরকে যদি প্রায়োরিটাইজ না করেন, তাদের মূল চেহারাটা যদি সমাজ উত্থাপন না করেন, আমি তো মনে করি শিক্ষা ব্যবস্থা কারিকুলাম পর্যন্ত প্রবাসীদের হিস্ট্রি, বাংলাদেশের স্বাধীনতা শুরু করে অর্থনীতির ভূমিকা আমাদের সিলেবাসের মধ্যে আনা উচিত। আজকে যে জেনারেশন ক্রিয়েট হচ্ছে তাকে যদি আপনি প্রবাসীদেরকে না চিনান, তাহলে তো ওরাও তো সারা জীবন উপস্থিত হেও করবে। ওই মানসিকতা প্রবাসীদেরকে আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে, আপনার রাস্তার ঘাট থেকে শুরু করে বাজারে বাজার করতে যান শুরু করে, ঘরে বাড়ি ঘরে আপনার ভাই বোন পর্যন্ত আপনার সাথে ডিসক্রিমিনেট করে। আপনার টাকা অর্জন করে যারা ওদের জীবনের নিরাপত্তা, ফাইন্যান্সিয়ালি নিরাপত্তা, দেশ উন্নয়ন সবকিছু হইলো, আপনি যখন জীবন শেষে যখন দেশে ফিরে আসতেছেন, আপনার জন্য তারা হক দিবে না, আপনার রাইট, আপনার পাউন্ড আপনাকে ফেরাই দেবে না। আপনি তখন ঘর থেকে আপনার মানুষ, নিজের মানুষ থেকে আপনি বিতাড়িত, আপনি ডিসক্রিমিনেটেড। এই যে অন্যায়, এটা তো শুধু ঘরে না, এটা সমাজ এবং রাষ্ট্রে ছড়াই গেছে। আপনার যাদের টাকা দিয়া আপনার একটা বাজেট হয় না, যাদের টাকা দিয়া ছাড়া আপনার সরকারি বেতন ভাতা আপনি দিতে পারবেন না। এখানে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, আপনি ভালো করে জানেন গার্মেন্টস ওদের যে যাবতীয় রপ্তানি আয় যেটা, এটা ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং করে, মেজরিটি বড় অ্যামাউন্টটাই কিন্তু ওদের অফশোর অ্যাকাউন্টে থেকে যায়। ওরা শুধু সামান্য কিছু আনে এখানে মজদুরের বেতন ভাতা টাতা, তাদের ফিক্সড কস্ট গুলি চালানোর জন্য। তো ওই ব্যবসার কিন্তু আয় কিন্তু 100% আমাদের দেশে আমরা কিন্তু আসে না ইকোনমিতে। কিন্তু আপনাকে চিন্তা করেন, একজন ব্যবসায়ী যখন, একজন শিল্পপতি যখন কোন একটা ইন্ডাস্ট্রি অথবা ফরেন ইনভেস্টর যদি আমরা দেশে আনেন, সেখানে কিন্তু সরকার তাদেরকে অনেক কিছু ফ্যাসিলিটি দিতে হয়, তাদেরকে সিকিউরিটি, তাদের উপর ট্যাক্সের উপরে ছাড়, আপনার ভিএটির উপরে ছাড়, তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল কম মূল্যে আপনার বিদ্যুৎ, গ্যাস, পানি, তাদের নিরাপত্তা, তাদের জায়গা, তাদের সিকিউরিটি, প্লাস অনেক কিছু আপনি তাদেরকে অ্যাকোমোডেট করে ওইটা আপনার ওই ইনভেস্টটা আপনি সিকিউর করতে হয়, ইনভেস্ট আনতে হয়, তারপরে সেখানে আমাদের রিটার্ন কিছু আপনার কর্মসংস্থান হয়, হয়। কিন্তু প্রবাসী নির্পিছে আমাকে বলেন তো কয় টাকা ইনভেস্ট? কিছুই না। উল্টা আপনার হয়তোবা আপনি হয়তোবা কিছু পলিসি মেনটেন করেন, যেমন মিডল ইস্টে বিভিন্ন জায়গায় হয়তোবা শ্রমিক নেওয়ার জন্য কিছু পলিসি ক্রিয়েট করে, এটা হয়তোবা করেন। পলিসি মেকিংও কিন্তু অনেকগুলা দেশ আছে, অনেকগুলা দেশ আছে যারা প্রবাসী নিচে পিছিয়ে ইনভেস্ট করে, স্টুডেন্ট হোক, আপনার কর্মক্ষেত্রে যে ওরা ইনভেস্ট করে, কারণ ওরা জানে আজকে আমি একজনের মধ্যে ইনভেস্ট করতেছে, সে আমি যে 10 টাকা ইনভেস্ট করতে, সে আমাকে 10,000 টাকা সে আমাকে রিটার্ন দেবে। প্রত্যেকটা প্রবাসী আমি মনে করি এক একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে আপনার কোনো লাইবিলিটিস নাই, যে ইন্ডাস্ট্রিতে আপনার কোনো আপনার ইনভেস্ট নাই, যে ইন্ডাস্ট্রিতে আপনার কোনো ছাড় দিতে হয় না, শুধু আসে আর আসে, তাও আবার কি টাকায় আসে না, ডলারে আসে। আপনি সেই মানুষগুলিকে আপনি কোন ফ্যাসিলিটি দিতে চাবেন না, তাকে হক দিতে চাবেন না। আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দাবি দাবার উত্থাপন করছে, সময় যেহেতু খুব সীমিত, এই জন্য আমি খুব ক্লোজলি আমি একটা ফ্লোরটা আপনার কাছ থেকে বেশি নিয়ে নিচ্ছি, আমি বলে দিই, কথা বলে দিই। যেমন আপনি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল বছরে 1 বছরের মেয়াদে সিআইপি দেন, হ্যাঁ সিআইপি একটা স্ট্যাটাস দেন,
যে জি সিআইপি স্ট্যাটাসে কি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, ইম্পর্টেন্ট পারসন। এটা জি অ্যাব্রিভিয়েশন। জি ওইটাতে আপনি তাকে বিভিন্ন ফ্যাসিলিটিস, সচিবালয় অ্যাক্সেস, আপনি হাসপাতালের বিভিন্ন অ্যাক্সেস, আপনি অলমোস্ট একটা সচিব পর্যায়ে তাদেরকে জি অলমোস্ট, আমি বলতে চাই অলমোস্ট। জি 100% সচিব পদে জি দেন। প্রবাসীর জন্য এটা আছে, আমি দেখছি যে এনআরবি, কিন্তু ওনারা আমার মনে হয় উচিত এটাকে কিছু ফ্লেক্সিবল করা। জি ওইখানে থ্রেশহোল্ড যেটা আছে ওই থ্রেশহোল্ডটা কমিয়ে আনা, যাতে জি করে ওইটার সুবিধা আরো অনেক প্রবাসীরা যাতে পায়। জি আজকে প্রবাসীরা ফ্যাসিলিটিস পাইলেই কিন্তু তারা আরো বেশি বেশি করে বাংলাদেশে ইনভেস্ট করবে, তারা চেষ্টা জি করবে আরো বাংলাদেশে আরো কিছু দিতে। জি আপনি প্রবাসীদের জন্য একটা যদি অধিকার সম্পন্ন করেন, বিলিভ মি অর নট, এটা রিটার্ন বাংলাদেশে আছে। আর অবশ্যই। বাংলাদেশের অভ্যন্তরীণ ইকোনমিতে যারা আয় করছে, কাজ করছে তারা কিন্তু বাংলাদেশে খাচ্ছে, বাংলাদেশের জন্য তাদের বার্ডেন, রেসপন্সিবিলিটি। কিন্তু একটা প্রবাসী কিন্তু বাংলাদেশের জন্য বার্ডেন না। রেসপন্সিবল। যে জি 5 বছর, পাবেন 10 না। বছর, 20 বছর যায় সে প্রবাসী থাকে না কেন, সে কিন্তু বাংলাদেশের কোনো বার্ডেন না। সে বাংলাদেশে 1 না টাকা খাচ্ছে না, বরং না সে দিচ্ছে। তা দিচ্ছে। আপনার জন্য তো সোনার হরিণ। কথায় আছে যে গায়ে দুধ দেয় তার কৃষক তার গোয়ালা তার লাথিও খায়। আর জি আমাদের উল্টা, আমরা লাথি, জি আমাদের লাথি খাবে দূরের কথা, আমাদের যেটা ন্যায্য হোক সেটাই দেয় জি না। জি তো এখানে আমার মনে হয় আপনাদেরকে দৃশ্যমান কিছু করতে হবে। জি যেমন এয়ারপোর্টের হয়রানি, এটা থেকে প্রবাসীদেরকে আপনার মুক্তি দিতে হবে। জি এয়ারপোর্টে প্রবাসীদের কোনো কান্নাকাটা আমরা দেখতে চাই না। এয়ারপোর্টে জি প্রবাসীদের অধিকার রক্ষার জন্য আলাদা একটা সেল গঠন করেন। জি এয়ারপোর্টে থেকে শুরু করে তার প্রবাসীদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা থানায় বিশেষ একটা 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 বেঞ্চ আপনি সবসময় দিয়ে রাখবেন, যে প্রবাসীরা যেন কুইক, একটা প্রবাসী কোনো বিপদে পড়লে, আপদে পড়লে সে থানার যে বর্তমান চলমান সিস্টেম থেকে সে আশা করে তার, কারণ সে 1 মাস 2 মাস 3 মাস পরে ঝামেলাটা মিটে সে তার কর্মে ফিরে যেতে দেশে হবে। আসতে হবে। জি তার জন্য আপনি ওই ফ্যাসিলিটিস গুলো দিতে হবে। প্রত্যেকটা জি থানায় বিশেষ একটা সেল গঠন করাবেন, জি যে প্রবাসীদেরকে প্রায়োরিটি বেসিস, যেমন দ্রুত বিচার কুইক মামলা রেসপন্স। জি যেরকম একটা আপনারা করছেন, এরকম দ্রুত একটা ব্যবস্থাপনা প্রবাসীদের জন্য আমরা রাখবেন। প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলা, জেলা শহরে, প্রত্যেকটা চৌকিতে জি প্রবাসীদেরকে ফার্স্ট প্রায়োরিটি। কোনো জি ঘুষ বাণিজ্য চলবে না, কোনো হয়রানি জি চলবে না। জি যেমন কোর্টে, আমি একবার ঢাকা কোর্টে আমি একবার দেখছিলাম, প্রবাসীদের একটা 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 রুম আছে প্রবাসীদের, আপনার মামলার জন্য একটা রুম আমি দেখতে, আমার ভালো লাগছিল। পরে কিন্তু আমি আমার পাশে আমার উকিলকে সাথে কথা বললাম, জি সে বললো কার্যত পক্ষে এটাতে তেমন কোনো অ্যাকশন। আমি জিজ্ঞেস করলাম আপনারা কি ওখানে যান, তো না আমাদের গতানুগতিক নিয়ম চলে। এর মানে কি, যে আপনি একটা জিনিস থাকলেও ওইটার কার্যকরিতা নাই, কার্যকরিতা ওইটার নয়। কার্যকরিতা নাই। আপনার প্রত্যেকটা থানায়, ঠিক আছে, সরি, প্রত্যেকটা কোর্টে প্রবাসীদের জন্য বিশেষ আদালতের ব্যবস্থা করবেন, যাতে করে দ্রুত বিচার যে কোনো বিষয় তাদের প্রায়োরিটি করার জন্য থাকে। কারণ এটা তাদের কোন, আপনি কোনো ফেভার করছেন না, এটা তাদের জি অধিকার। কারণ জি আপনি তাদের কাছে পাচ্ছেন, যে জি যারা দাতা, যারা দেশে দিচ্ছে তাদেরকে আগে প্রোভাইড করবেন, নাকি তাদেরকে আপনি অবহেলা করবেন? জি ন্যায় কোনটাতে আপনি মনে হয়? আচ্ছা, তা- এরপরে আসেন জি হয়রানি। এলাকার বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার চেম্বার থেকে এরা বিভিন্ন ধরনের হয়রানি হয়, এগুলির বন্ধ করার জন্য তাদের ব্যবস্থা থাকতে হবে। এরপর আপনার যে বাংলাদেশে এখন আসেন হাসপাতাল, প্রবাসীদের জন্য বিশেষ হাসপাতাল সেটা ব্যবস্থা করতে হবে। স্কুল কলেজ, তাদের জন্য জি বিশেষ স্কুল কলেজ, কারণ এরা সুযোগ পায় না। প্রবাসী ছেলে মেয়েরা দেখা যায় কি পাবলিক স্কুলগুলির মধ্যে এত সুযোগ পাচ্ছে না, তাদের জন্য এমন একটা ব্যবস্থা করেন তাদের যেন বাচ্চা কাচ্চাগুলো যেন সিকিউর থাকতে পারে, জি পড়াশোনা করতে পারে। এরপর আপনি আসবেন যে আপনার প্রবাসীদের আরো কিভাবে তারা দেশের সাথে, দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের সাথে আরো সম্পৃক্ত হতে হয়। জি এখন আপনি প্রণোদনা দিচ্ছেন, রেমিটেন্স পাঠাইলে 2.5, আমার কাছে মনে হয় এটা একটা জোক, এটা জি ঠাট্টা মস্করা ছাড়া এটা কিছু না। আপনি জি প্রণোদনাতে বাড়ান, এত করে আপনার দেশের লাভ, প্রবাসীরা বেশি টাকা পাঠাবে, জি প্রণোদনা বাড়াবেন। পাশাপাশি আপনি দেখেন যে এই এখানে ফিক্সড ডিপোজিট অথবা আপনার বিভিন্ন আছে যে কি এখন এটা কমায় না মনে হয় 9 পয়েন্ট সামথিং, অথবা বন্ড, এটা প্রবাসীদের জন্য আপনি সে পার্সেন্টেজটা বাড়াই দেন। কারণ তারা, কারণ আপনি সরকারি বন্ডে এবং ডিপোজিট সরকার কি করে, এই টাকা নিয়ে দেশ ডেভেলপমেন্টে বিভিন্ন খাতে তারা এটা ইনভেস্ট করে দেশের জি উন্নয়নের জন্য। তো প্রবাসীদেরকে দেখবো আপনি ইনভলভ করেন দেশের উন্নয়নের জন্য। হ্যাঁ, একটা প্রবাসী কিন্তু একটা প্রাইভেট কোনো কোম্পানিতে অথবা ইন্ডাস্ট্রিতে সে টাকাটা ইনভেস্ট করতেছে সিকিউর ফিল করে না। সে জি চেষ্টা করবে যে আমি 50 টাকা ইনভেস্ট করবো, যেটা বন্ডটা সরকার নিয়ন্ত্রিত, যেটা আমার নিশ্চয়তা থাকবে। জি তা বন্ডটা আপনারা, অনলাইন সিস্টেমে যদি করা যায়, আমরা হ্যাঁ, অনলাইনে আপনাদের যদি করতে সেখানে পারি। প্রবাসীর ইনভেস্টটাকে আরো এনকারেজ করার জন্য, প্রবাসীকে সরকারের সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়ন খাতে অংশীদার বানানোর জন্য, তা জি আপনি সেখানে ইনসেনটিভ গুলো বাড়াই দেন।
জি আপনি 15% 16% হারে আপনি দেন ফিক্সড ডিপোজিট অথবা বন্ডের উপরে, যেটা এতে করে হবে কি, আজকে যদি আপনি 30 বিলিয়ন আসে, এটা আরো 60 বিলিয়ন হইতে পারে। জি আমি অনেক প্রবাসীরা জানি যারা ইনভেস্ট করতে চায়, দেশের মধ্যে জি কন্ট্রিবিউট করতে চায়, তাদের অধিকার, দেশের জি উন্নয়ন হবে। যা চিন্তা করেন, আপনার এত কিছু করতে হবে না তো, কয়েকটা জায়গায় আপনি টার্গেট ভিত্তিক কাজ করেন, দেশ উন্নয়ন হয়ে যাবে, জি অর্থনীতি উন্নয়ন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ আরেকটা কথা বলি, আপনিও হয়তো বা সচরাচর দেখছেন, যারা ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় অনেক বছর থাকে, আপনার পাকিস্তানিরাও আছে, ইন্ডিয়ানরা আছে, বাংলাদেশিরাও আছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার 5 বছর 10 বছর আপনার সেটেল হইতে, পাসপোর্ট হইতে আপনার স্ট্রাগল করতে হয়, রাইট? জি মিনিমাম জি স্টুডেন্ট হোক অথবা ওয়ার্ক পারমিটে যান, যে ক্যাটাগরি 10-12 বছর তো চলেই যায়, সেম 10-15 বছর। নিয়মটা একটা পাকিস্তানি ইন্ডিয়ার জন্য, জি হ্যাঁ পাকিস্তানি ইন্ডিয়ানের জন্য, ওদের জন্য সেম, আমার জি সাবকন্টিনেন্ট সেম। জি জি কিন্তু 10 বছর পরে যখন আপনিও পাসপোর্ট পাইলেন, একটা পাকিস্তান ইন্ডিয়ানের পাসপোর্ট পাইলেন, তারা তাদের উন্নতি, তারা এজ এ ব্যবসায়ী হিসাবে খুব বড় আগায় যায়। আর আমরা বাংলাদেশে কয়জন ব্যবসায়ী হিসেবে আগাইতে পারি? সে খুব চাকরি কম। বাকরি করেন, অড জব করেন, পাসপোর্ট পাওয়ার পরে এনে। কারণ এটা জানেন, আমাদের কাছে পুঁজি নাই, আমাদের কাছে না টাকা নাই। না কিন্তু ওরা যেটা করে, ওই 5 বছর 10 বছর স্ট্রাগল টাইমে যা টাকা কামায়, ওরা ওদের দেশে টাকা পাঠায়। আবার যখন 10 বছর পরে যখন সেটেল হয়, প্রয়োজনে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওদের দেশ থেকে নিয়ে এসে ইনভেস্ট করে তার ব্যবসা ব্যবসা সেট করতে পারে। করতে পারে, এবং জি কি সেখান থেকে যে লাভ হয়, সেই লাভ জি আবার তাদের দেশে পাঠায়। বেশি পাঠায়। জি জি কারণ কেউই চায় না তাদের এতগুলো টাকা বিদেশের মাটিতে আটকে থাকুক, আটকে তারা থাকবে। ইনভেস্ট করতে চায়। বাংলাদেশের জি ছেলেরা, মানুষরা অনেক মেধাবী, আমরা জি মাছ খাই, ওমেগা 3 যেটাই বলেন, আমাদের ব্রেন জি অনেক ভালো, কিন্তু জি আমরা একটা পর্যায়ে যারা আমরা আর উপরে যেতে পারি না। কারণটা কি? জি এগুলি অ্যাড্রেস করে না, এগুলো অন্যায়। বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম এমন একটা সিস্টেম যে আপনার অর্জিত, বিদেশ থেকে অর্জিত ট্যাক্স পেড হোয়াইট মানি আপনার প্রয়োজন আপনি নিতে পারেন না দেশ থেকে। না আপনাকে হুন্ডি করতে হয়, আপনাকে চুরি বাটপারি করতে হয়, বহুত কিছু করতে জি হয়। কেন ভাই? জি জি। কিন্তু হাজার হাজার কোটি টাকা এমনি পাচার অন্যান্য হয়ে যায়, দেশগুলি, আপনি ইন্ডিয়া পাকিস্তান এরার আমি দেখি, ওরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, আইএফসি ব্যাংকের টাকা নিয়ে মাধ্যমে আসে। জি বিভিন্ন জি, ভাবে ওরা ওদের টাকা ওরা নিয়ে নিয়ে নিতে আসতেছে, পারে। ইনভেস্ট করতেছে। 1 কোটি টাকা যদি আনে, সে কয়েক বছর ইনভেস্ট করে সে তার দেশে 10 কোটি টাকা পাঠাচ্ছে। পাবে। এটা তো দেশের লাভ। আর জি আমার দেশে কি হয়, আপনি একটু দেখেন, আমার দেশে আমার আপনার টাকা, আপনার ডলার আপনার দেশে পাঠাচ্ছেন, সেখান থেকে বাংলাদেশ ব্যাংক লুট হয়। জি সেই টাকা আপনার কিভাবে চলে যায়, নোবডি নোজ। জি 250 কোটি ডলার আপনার দেশ থেকে চলে যায়, এই টাকাটা কার? জি। এই আমাদের বৈদেশিক আপনার মুদ্রাটা কার? আপনার জি অভ্যন্তরীণ ইকোনমি দিয়ে তো বৈদেশিক মুদ্রা কামাতে পারেন না। না আপনি আপনার আপনার এই যে ব্যবসায়ী যারা ইম্পোর্টার, আপনার গার্মেন্টস বলে, ওরা তো অর্ধেক টাকা তো ইনভয়েসিং করে তো বাইরের অফশোর অ্যাকাউন্টে রাখে। জি এই জি টাকাগুলি কার? জি আমার আপনার টাকা, জি আমার আর আপনার অ্যাক্সেস নাই। আপনি এটা ইনভেস্ট করে আবার এখান থেকে নিয়ে আপনি ইনভেস্ট করে আপনি আবার দেশে আবার বেশি পাঠাবেন, ওই সুযোগ নাই। এই টাকাগুলি নিয়ে যাচ্ছে ওই যে নাসার মধ্যে বসে আইনস্টাইন গুলি। জি নাসা মানে সংসদ ভবন, আইনস্টাইন মানে আমাদের নেতা মন্ত্রী এমপিরা। জি জি হাউ মানে হাউ আনফরচুনেট এন্ড হাউ আনফেয়ার, এই জি জিনিসগুলি অ্যাড্রেস করে না। আমি জানি আপনি হয়তো অনেক এক্সপার্ট বলবে কি, হ্যাঁ মুদ্রা পাচার রোধ করার জন্য আমাদের পলিসি। আরে ভাই, মুদ্রা পাচার রোধ কইরা তুমি কাকে মুদ্রা পাচারের সুযোগ দিচ্ছ? জি অন্যান্য দেশে যদি এই সিস্টেমগুলি, যে আপনি কাজ আপনার করা যায়। লিগ্যাল হক টাকা মনে করে দেখেন, এই টাকাগুলো কিন্তু আমরা বাংলাদেশ থেকে কামান নাই, না না আপনার টাকা আপনি এখানে ইনভেস্ট জি করছেন, কামাইছে, এই জি টাকা নেওয়ার আপনার অধিকার নাই। কত বড় জি টাকা দিয়ে আমরা চিন্তা করে দেখেন, জি জি জি। কত বড় কিন্তু অন্যায়। জি ওইসব দেশগুলি কিন্তু ফরেন জি, কিছু রেমিটেন্স বলতে চাচ্ছেন? বেশি যাচ্ছে না। আমি বলছি ওইসব দেশ কিন্তু হ্যাঁ, আপনার যে ইন্ডিয়া কিন্তু আপনি ওয়ার্ল্ডের এটা মধ্যে এজ নাম্বার 1 নাম্বার এক। ইন্ডিভিজুয়াল ফয়সাল উদ্দিনের টাকাটা নিচ্ছে, এটা না দেখে আপনি এটা জি দেখেন যে ফয়সাল উদ্দিন একজন ইন্ডাস্ট্রি, আমার আমার ইনভেস্ট 2.5 কোটি ইন্ডাস্ট্রি বিশ্বের বিভিন্ন দেশে ছড়াই ছিটা আছে। করা যেতে। ওই ইন্ডাস্ট্রিগুলি সেলফ ডেভেলপ হয়ে তারা বড় হয়েছে, জি গ্রো করছে, তারা আমার দেশকে চালাচ্ছে, দেশের ইকোনমি দিচ্ছে। ওই জি ইন্ডাস্ট্রির এখন প্রয়োজন সে আরো বড় করে, আরো বড় মাপে কিছু ইনভেস্ট করবে, তার সে ইনভেস্ট প্রয়োজন। এর জি জন্য দেশের কাছে সে ধার চাচ্ছে না, তার টাকা সে না নিবে, নি নিয়ে সে ইনভেস্ট করবে, ওখানে আরো বড় হবে, আরো বড় করে সে আরো টাকা বাড়াবে। এই যে বিষয়গুলি, এটা নাই। আর আমাদের দেশে ন্যারেটিভ কি দেওয়া হয়েছে জানেন ফয়সাল সাহেব? জি আমাদের দেশে রাজনীতিবিদ থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, একটা ন্যারেটিভ দেওয়া হয়েছে, শেখানো হয়েছে, না তুমি কি আমার দেশে টাকা পাঠাও, তুমি তো পাঠাও তোমার পরিবারে, তুমি বাপ মাহেরা পালার জন্য। কতটুকু স্টুপিড আপনার! আজকে যদি আপনি প্রবাস থেকে 2.5 কোটি মানুষ, এটা কি সরকার, বাংলাদেশ সরকারের নামে
অথবা কোনো পার্টির নামে পাঠাবে টাকাটা পাঠাতে হলে? কারো না কারো নামে তো পাঠাতে হবে। তখন টাকাটা আপনি মার নামে পাঠান, ভাইয়ের নামে পাঠান, কিন্তু আপনার সামষ্টিক অর্থনীতিতে যে আপনার ম্যাক্রো ইকোনমিক্সে আপনি তো বাংলাদেশে পাঠাচ্ছেন, বুঝেন? আজকে পাঠাচ্ছেন বলেই তো এই টাকাটা তোমার বাংলাদেশের রিজার্ভ ক্রিয়েট হচ্ছে। সেই রিজার্ভে তুমি বাজেট করছো, তুমি ইনভেস্ট করছো, অফিস আদান চলছে, যেটা দিয়ে তুমি তোমার বউ বাচ্চা কাচ্চা আলট্রাসাউন্ড লাগাইয়া তুমি গাড়িতে মোজ মাস্তি কইরা সেটা ঘুরতেছো ফিরতেছো, এরপর তুমি সেটা নিয়ে খাচ্ছো, সেটা নিয়ে বড় হচ্ছো, আর প্রবাসীকে দুটো গালি দিচ্ছ। কতটুকু তুমি অন্যায়, কতটুকু অন্যায়। এই বিষয়গুলি আমি তো দেখি না কোন নেতা, কোন মিডিয়া কেউ এটা নিয়ে ক্যাম্পেইন করে অথবা বড় কথা বলে। হ্যাঁ, ভালো গুড নিউজ আজকাল কিছু কিছু আমাদের ইন্টার্ম গভর্নমেন্ট বলেন বিভিন্ন এর সমন্বয় এর মুখ দিয়ে কিছু শুনি, কিন্তু দৃশ্যমান তেমন কোন বড় কিছু আমি দেখি না। ওরা কিছু আসলে দু একটা কিছু দেখে আমাদের সান্ত্বনা দেয়। আপনি চিন্তা করেন গত 71 প্রবাসীদের অর্থনৈতিক ভূমিকা, 24-এ শেষ মুহূর্তে যে প্রবাসীরা যদি রেমিটেন্স যদি আপনার বন্ধ না করতো, ওইটা বন্ধ না করলে কি একটা অবস্থা হতো। ওইটা বন্ধ করতে পরে কিন্তু তাসের ঘরের মতো সব পড়ে গেছে। আপনি ভন্ডামি বাটমারি করে মানুষকে যাই বোঝান, এটা তাসের ঘরের উপরে আপনি ইকোনমি রাখছেন। প্রবাসীরা যদি আজকে 1 মাস 2 মাস যদি আপনার রেমিটেন্স বন্ধ করে, প্রবাসীরা না খায় মরবে না, তার পরিবারও না খায় মরবে না। কিন্তু জাস্ট ইমাজিন করেন আপনার দেশ বাঁচবে? এই রাজনীতিবিদ, এই নেতা খেতা যারা এর চরিত্রটা বাঁচবে? এর মানে এটা না যে আমরা বন্ধ হব না। আমরা বাঙালিরা এমন একটা প্রবাসী, সে 10 টাকা কামাইলে অন্যরা যদি অন্যান্য প্রবাসী যারা আছে অন্যান্য দেশে, ওরা 5 টাকা খরচ কইরা 5 টাকা জমায়, আর বাংলাদেশিরা 2 টাকা খরচ কইরা কষ্ট কইরা খাইয়া না খাইয়া এক বেলা খাইয়া বাকি 8 টাকায় দেশে পাঠায়। আর সে যখন 20 বছর 25 বছর 30 বছর পরে সে যখন দেশে ফিরে আসে, সে একটা বৃদ্ধ জড়জীর্ণ একটা রেমিটেন্স যোদ্ধা, যুদ্ধ করতে করতে সে আহত হইয়া দেশে ফিরে আসে। তখন তার সার্ভিস দরকার, তার খেদমত দরকার, তার সেই সার্ভিস খেদমত করার জন্য তার জন্য পেনশনের কোনো ব্যবস্থা নাই, তার নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। কি অন্যায়! আপনি এই নেতা মেতা খেতা ফেতা এরার জন্য এত কিছু করেন। আপনি যারা চাকরি করে আর যারা আপনাদেরকে দিয়ে গেল, যারা দাতা আর আপনি গ্রহীতা, আপনি গ্রহীতা হয়ে সাইরা আপনি আপনার হক, আপনার অধিকার, আপনার সবকিছু ফেসিলিটিস আপনি নেন। আর যে দাতা তার প্রতি আপনার কোনো কেয়ার নাই, কর্তব্য নাই, দৃশ্যমান কিছু দেখি না। তাদের বলতে হয় এই যে আজকে আর আমি যে আপনি কথা বলতেছি, এটাও তো আমাদের জন্য লজ্জাজনক। কেন আমরা কথা বলবো? এটা তো মানবতা, আপনার ইনসাফ ন্যায্যতা দিয়ে তো আপনাদের করা উচিত। কেন আমরা বিভিন্ন দেশের প্রবাসীদের দুঃখের কথা শুনবো? সোশ্যাল মিডিয়ায় আপনি ভিউ বাড়ানোর জন্য অনেকে একটা ভিডিও বানায়, একটা কথা বানায়, কিন্তু দৃশ্যমান এগুলির উপরে তো আমি কোনো অ্যাকশন দেখি না। এই অন্যায়গুলো কেন ভাই? আচ্ছা, আরেকটা আমাদের বিষয় আছে, প্রবাসীদের কিছু চাটকার ভিত্তিক কিছু চাটকারিতা আছে, এটা বন্ধ করতে হবে। যেমন আমি দেখছি আপনার এলাকায় একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি আপনাদের এলাকায় আপনাদের দেশে যায়, সৌদি আরব, মিডল ইস্ট অথবা ইউরোপ, লন্ডন, হ্যাঁ বিভিন্ন আমেরিকা, বিভিন্ন দেশে আপনি তাদেরকে রাজার মতো তাকে দেন, মাথায় তুলে স্বাগত জানান, তাকে তেল মারতে 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 বাপ ডাকার বোন জামা ডাকার বাকি রাখেন তারা। কিন্তু কোন সময় তাকে চ্যালেঞ্জ করছেন আপনি? না। আমাদের চ্যালেঞ্জ করার আপনার অধিকার নিয়ে, আপনার হক নিয়ে, আপনার সাফারিং নিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন, তাকে ফুলেল শুভেচ্ছা দেন, তাকে মঞ্চে নিয়ে ছেড়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ভাইরাল করেন। কি স্টুপিড ভাই! আপনারা এত বোকা কেন? তার জন্য প্রবাসীরা আপনারা যে আপনার বোকা কেন? আপনাদের তো উচিত তাকে প্রশ্নবৃদ্ধি করে, তাকে চ্যালেঞ্জ করে, তাকে বলা, এই আপনি আমার প্রতিনিধি, আমি দেই বলে আপনি চলেন, আমি করি বলে আপনারা চলেন। আপনি আমার জন্য কি করছেন? আপনি আমার জন্য, আমাদের জন্য, আমার এলাকায়, আমার মহল্লায়, আমার গ্রামে এই ঝামেলাগুলি হচ্ছে, আমরা সাফার করে, আপনি আমাদের জন্য কি করছেন? তা এর জন্য আমি বলি, আপনাদের সচেতন হতে হবে, প্রবাসীদের খুবই সচেতন হতে হবে। তাদেরকে প্রশ্ন করার, এমনকি চিন্তা করার, হক দাবি করার অবস্থা থাকতে হবে। শুধু ভোটাধিকার নিয়ে আজকে দেখেন ভোটাধিকার জন্য কত স্ট্রাগল করা লাগে। আবার এর জন্য আবার একজন নেত্রী গালিও দেয়। হ্যাঁ,
আবার এর আগেও দেখছি রাজপুত্র নাকি নবাবজাদা নবাবজাদা না হারামজাদা, আবার এখন এনে শুনতেছে আরেক আরেকজন দলের একজন নেত্রী ওনারা তো সেও খালি গালিগালাজ করতেছে। জি তো এই যে বিষয়গুলি একটা প্রবাসীরা খালি সমাজে কাজই করবে রাষ্ট্রের যারা চালক তাদের থেকে যদি এই কথাগুলি আসে, তা মেসেজটা কি করবো হয় গ্রাস লেভেলে, রুট লেভেলে, তা আপনার আমার তো কোনো চারেনারও দাম নাই। জি তা এই যে বিষয়গুলি আমি অনুরোধ করব, বিশেষ করে আমাদের মিডল ইস্ট থেকে যারা আছেন, কারণ বিশেষ বড় সংখ্যা প্রবাসীরা তো ওদিকে, জি মিডল হ্যাঁ ইস্টে আছে, সৌদি আরবে ওনারা আছেন, এমন সব থেকে স্ট্রাগল গুলি ওনাদের। আমি জি ওনাদের সাথে, ওনাদের পক্ষে আমি এটা বলবো, ভাই আপনারা আপনাদের সচেতনতা বাড়ান। বিলিভ মি অর নট, আপনারা যে এই যে আমরা ইউরোপীয় সবাই আমরা এই যে মনে করেন নেতারা তেলবাজি করা, হেরা পাম্পুটি দেওয়া, হেরা খারানো, আরে কি জমিদারের ভাই এই গিফট সেই গিফট এগুলি বন্ধ করেন। মনে রাখবেন, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী যে হোক, সে কিন্তু রাজা না, সে আপনার আমার জন্য সে আমাদের সেবক। জি এটাই আমরা মনে রাখতে পারি। আমাদের সেবক, আমরা নির্ধারণ করে সেবক, আমরা নির্ধারণ করি বলে তারা সেবক হয়, আমরা দেই বলে তারা চলে এবং চালায়। তাদেরকে একটা দায়িত্ব দিয়ে রাখছে পরিচালনা করার জন্য। একটা সেবক কখনো মনি বইতে পারে না। আর আমাদের মাইন্ডসেট, আমাদের সাইকোলজি যেমন মানানো হয়েছে যে একজন এর আমাদের মনি, বাপের থেকেও নেতার দাম বেশি। কি আমি মনে শুনি আমার অভিভাবক, আরে বেয়াদব তুই, তোর অভিভাবক, তোর কিসের অভিভাবক? ফুলেল শুভেচ্ছা এগুলি করতে করতে আমরা কিছুদিন আগে আমরা দেখছি যে বলেন, আপনি এক নাক বলেন, যাই বলেন, এগুলি আমাদের ক্রিয়েশন, আমাদের চরিত্র ভালো না ভাই। আমরা আমাদের চিন্তা চেতনা আমাদের এখনো পরিবর্তন আসে নাই। আমাদের চরিত্র মানে এখন বলি চরিত্র কথাটা বললে আমি এটা জানি, চরিত্র বলতে মানুষ শুধু বদমাশ এটারে বুঝে, চরিত্র বলতে যে ক্যারেক্টারিস্টিক এটা বুঝে না মানুষ। তা আমাদের অনেক কিছু শিকার বুঝার আছে ভাই। এখন আমি জানি এটা অনেক বিস্তর, আমি আর কথা লম্বা করবো না। আমি অনেকগুলা কথা বলছি, অনেকগুলা দাবি দেওয়ার প্রস্তাবও রাখছি। আমি আশা করি যে প্রবাসীরা যারা আছেন, দেশে যারা আছেন, তারা আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এটা মনে করেন না যে আমার ব্যক্তিগত, আমি দেওয়ানের একজনের কথা, এটা হইলে 2-2.5 কোটি প্রত্যেকটা প্রবাসীর কথা। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সুধীজন, আপনাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু পাশাপাশি দেশকে আমরা ভালোবাসি, সবসময় ছিলাম, আছি, থাকবো। কিন্তু প্রবাসীদের অধিকারগুলি প্রবাসীদের রিকগনাইজ করবেন লাউড এন্ড ক্লিয়ার, প্রবাসীদের অধিকারগুলি আপনারা নিশ্চিত করবেন লাউড এন্ড ক্লিয়ার, এবং প্রবাসীদেরকে কিভাবে দেশ উন্নয়নে ইনভেস্টে আরো এনকারেজ করা যায়, প্রবাসী ইনভলভ করা যায়, ইয়ে করবেন। ইভেন যারা স্পর্ধামূলক কথাবার্তা বলেন, তাদেরকে আমি সাবধান দিয়ে বলতেছি, এসব করবেন না। এসব করে নিজের ক্ষতি করবেন, দেশের ক্ষতি করবেন। প্রবাসীরা যদি বিগড়ে যায়, প্রবাসীরা যদি হতাশ হয়ে যায়, আস্তে আস্তে এগুলি সার্বিক সবকিছু ক্ষতি হবে। আমরা চাই না কেউ ক্ষতি হোক, দেশ আগায় যাক। আমরা চাই না কোনো রক্তপাত, আর দেশে আরো এই ধরনের যেগুলো হয় প্রত্যেক 15 বছর পরে পরে অভ্যুত্থান, তারপর আপনার রক্তক্ষরণ, এগুলি বন্ধ হোক। বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ চাই। গতানুগতিক যে রাজনৈতিক বিষয়গুলি, কেমন বাংলাদেশে প্রশ্ন করছিলেন, গতানুগতিক যে ধারাবাহিক আমরা যে রাজনীতি দেখে আসছি, এটা পরিবর্তন চাই। আমরা এখানে রাজনীতিতে যে সঠিক ডেমোক্রেসি যেটা, এগুলি চাই। সুশিক্ষা শিক্ষিত মানুষ যারা, এরা রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আপনার এরা আসুক। সুশিক্ষিত মানুষগুলি আজকে বঞ্চিত, পিছিয়ে চলে যাচ্ছে। যোগ্যরা পলায় বেড়াচ্ছে, আর অযোগ্যরা মঞ্চ দখল করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহিস সালামের বক্তব্য এটা দেখছে, এটার অবসান চাই, এটা যাতে না হয়। তেলবাজি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, ভূমিদস্যু বন্ধ, টেন্ডারবাজি বন্ধ, ঘুষ বন্ধ, সিন্ডিকেট বন্ধ, এবং প্রবাসীদের অধিকার সহ প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হোক। বেশি লাগে না তো ভাই, 5টা বছর সরকার যদি হয়, আপনি 5টা বিষয় নিয়ে কাজ করেন। একটা বছরে আপনি শিক্ষা টার্গেট নেন যে আগামী 5 বছর শিক্ষা, 1 বছর আমি পুরো শিক্ষা বাংলাদেশের এক্সক্লুসিভ শিক্ষা ব্যবস্থা করব। এরপরে নেন আমি বাংলাদেশের কৃষি, 1 বছর পুরো কৃষি করব। 1 বছর নেন আমি সামরিক, বাংলাদেশের পুরো সামরিক আমি প্রায়োরিটি দেব। বাজেটে মানে এগুলি কি বাজেটে আপনি প্রমোট করা এবং করা। 5টা বছরে যদি 5টা জিনিস করে দেওয়া যান বাংলাদেশের জন্য, বাংলাদেশ এনাফ। বাংলাদেশ এনাফ। এর জন্য সঠিক নেতৃত্ব, সততা, এমনকি মানুষের হক। আর আজকে প্রবাসীদের বিষয়ের জন্য প্রবাসীদের হক আপনারা নিশ্চিত করবেন, প্রবাসীদের জন্য ফ্যাসিলিটিস দিবেন। প্রবাসীরা ইনভেস্ট করতেছে,
জাস্ট থিঙ্ক লাইক ইনভেস্টর। আজকে একটা বাইরের ইনভেস্টরকে যেভাবে ট্রিট করেন, প্রবাসীকে এভাবে ট্রিট করা উচিত। আপনার সে বাইরের লোক না, বাইরের যে লোকটা সে ইনভেস্ট করে, বাইরের যে লোকটা সে ইনভেস্ট করে দেশে থেকে টাকাটা নিয়ে যায়, আর প্রবাসীরা আপনার এই ছেলে সন্তান, তারা ইনভেস্ট করে সে আপনাকে রিটার্ন দিচ্ছে। তো এই জিনিসগুলি ন্যায্যতার ভিত্তিতে দেশ চলান, সবাইকে সেই অনুরোধ করব। আমি জানি না আপনার ফয়সাল, আমার মনে হয় আপনার আজকে 30 মিনিটের কথা সমস্যা নাই, আসলে বিষয়টাই এমন, আমি আর আপনি কথা যা বলেছেন বাড়াচ্ছি না। আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সরি, আমি যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি আমি আঘাত করে থাকি, আমি প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি যা কথা বলছি এগুলি একটাবার চিন্তা করে দেখবেন, এগুলো হক কথা। জি, আমাদের সবাই হক কথা থাকতে হবে। ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ দেওয়ান এম এ রহিম। আপনার মাধ্যমে আমরা যে জিনিসগুলি জানতে পেরেছি প্রবাসীদের অধিকারের ক্ষেত্রে, যে প্রবাসীদের এয়ারপোর্টে, বাংলাদেশের এয়ারপোর্টে যে হ্যাসেল হয়ে থাকে প্রবাসীদের জন্য, সেটা দূর করা, সরকার যে সরকারই আসুক আগামীতে, বা যে সরকার আছে বর্তমানে বা ভবিষ্যৎ যারাই আসে, তারা এইগুলি দূর করবে আশা করি। তারপরে প্রবাসীদের যে ডকুমেন্টেশনের যে সমস্যাগুলি আছে, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ নানান কিছু, অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্সের হয়রানি করতে, যখনই বাংলাদেশে একটা কিছু যাইতে হয়, বাংলাদেশে যে বা প্রবাসে বাংলাদেশের যে এম্বাসি গুলি আছে, সেগুলির সার্ভিস যদি আরো উন্নত করা যায়, এবং বাংলাদেশে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা থানায় প্রবাসীদের জন্য কুইক রেসপন্স ডেস্ক, যেটা বলতেন, খুব সুন্দর একটা জিনিস, যদি এটা গভর্নমেন্ট করতে পারে, আসলেই প্রবাসীরা অনেক মানে উপকৃত হবে। বিশেষ আদালতের কথা বলেছেন, প্রবাসীদের হয়রানির কথা বন্ধ করতে বলেছেন, প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল, স্কুলে অথবা যে হাসপাতাল এক্সিস্টিং আছে স্কুলগুলিতে প্রবাসীদের জন্য আলাদা ডেস্ক অথবা আলাদা সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, এবং প্রণোদনা বাড়ানোর কথা বলেছেন, যেটা বর্তমানে 2.5% হচ্ছে, সেটা বাড়িয়ে যদি 5% বা অন্য কিছু করা যায়। বাংলাদেশের বন্ডে, যেগুলি গভর্নমেন্ট বন্ড আছে, সেগুলিতে ইনভেস্টমেন্ট আরো সহজ করে, সেগুলিতে ভালো একটা ইন্টারেস্ট রেট ঘোষণা করা বলেছেন গভর্নমেন্ট, যদি এটা করে। যেটা আমিও কিছু অ্যাড করেছিলাম, যেটা যদি বন্ডগুলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু প্রবাসীদের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি প্রবাসীদের জন্য সরকারি বন্ডগুলিতে অনলাইন সিস্টেম, সহজে ইনভেস্ট করার সিস্টেমটা চালু করে, সেটা ক্ষেত্রে যদি করতে পারে, আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই সেটার জন্য উপকৃত হবে। এবং সর্বোপরি যে জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, পেনশন সিস্টেমটা, যেটা আমরা বিগত সরকারের আমলেও দেখছি, পেনশন সিস্টেম তারা চালু করেছিল, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট ফি জমা দিতে জন্য বলা হচ্ছিল, বা বলা হয়েছিল, এখনো সিস্টেমটা চালু আছে। আমি যেটা বলবো, বা আপনার মাধ্যমে আপনি যেটা বলেছেন, প্রবাসীদের জন্য পেনশন সিস্টেমটা, তাদের যারা যে রেমিটেন্স পাঠায় সেটাকেই তাদের ফি ধরে নিক, প্রবাসীদের জন্য একটা নির্দিষ্ট পেনশন স্কিম, যেটা গভর্নমেন্টের পলিসি থেকে দেওয়া হোক, যেটা প্রবাসী, অনেক প্রবাসী আছে সারাটা জীবন ইনকাম করে যায়, সবকিছু ওই প্রবাসে থেকেই বাংলাদেশে গিয়ে তার জন্য আর কিছু থাকে না, সবকিছু প্রবাস জীবনে শেষ করে বাংলাদেশের জন্য যে আলাদা করে সে পাঠাবে, সেটাও হয় না তার। তো তখন সে কি পাবে? তখন তো তার আলাদা করে পেনশন স্কিমে জমানোর জন্য টাকাটাই নাই। সে 10-15 বছর 20 বছর পার করে দেশে গেল, তখন তার শূন্য হয়ে যায়। সে যদি গভর্নমেন্ট যদি নির্দিষ্ট করে, প্রত্যেকটা গভর্নমেন্টের প্রবাসীর জন্য নির্দিষ্ট একটা পেনশন স্কিম থাকা উচিত, উইদাউট এনি ইনভেস্টমেন্ট, উইদাউট এনি ইনস্টলমেন্ট, উইদাউট এনি কোনো কন্ডিশন ছাড়া, আনকন্ডিশনালি যদি এটা করে, আশা করি যদি সরকারের কান পর্যন্ত একটু পৌঁছায় আমাদের মাধ্যমে, বা অন্য দর্শক যারা আছে তাদের মাধ্যমে, আমরা চেষ্টা করব এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ দেওয়ান এম এ রহিম ভাই, আপনি অনেকগুলি পয়েন্টের কথা বলেছেন, বিশেষ করে মিডল ইস্টে যারা আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, সবার জন্য আসলে প্রবাসীদের মনের কথাগুলি বলেছেন। প্রবাসীদের আমি যেটা আপনার সাথে কথা বলতে বলতে বলবো, প্রবাসীরা আসলে আমরা যাতে পলিটিসাইজ না হই, কোন একটা দলের ভিতরে ঢুকে না যাই, আমরা যাতে আমরা দেশের জন্য থাকি, আমরা জাতীয়তাবাদী থাকি, আমরা আমাদের দেশের জন্য কাজ করব, কেউ যাতে আমাদের পলিটিসাইজ না করতে পারে, আমাদের কোনো দলের ত্যাগ না করতে পারে। আমরা অনেক সময় দেখি যে প্রবাসীরা আসলে বাংলাদেশি রাজনৈতিক দল কমিটি করে, ওটার পিছনে নানান টাকা ইনভেস্ট করে, ওই ইনভেস্ট গুলি না করে, মানে এইসব আজে বাজে ইনভেস্ট না করে আপনার সঠিক পথে বাংলাদেশের অর্থনীতির জন্য যদি ইনভেস্ট করেন, আমাদের কোন নেতা, কোন কোন নেতা খেতা পেতা লোকাল কোন মানুষের পিছনে ইনভেস্ট করবেন না প্লিজ। এরা কোনো কাজে লাগে না, কোনো কাজে আসবে না। জি, আমরা ইভেন আমি আপনাকে ছোট্ট একটা জিনিস শেয়ার করি, অনুষ্ঠানের প্রায় আমরা শেষ পর্যায়ে,
24 জুলাইয়ের পরে যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দলটাই নাই বলা চলে, সেই আওয়ামী লীগের কমিটি বানানোর জন্য এবং কমিটির সদস্য হওয়ার জন্য 2-3টা গ্রুপিং এর কারণে ইউরোপে কোনো একজন আওয়ামী লীগ নেতা তাকে 10,000 ইউরো করে দেওয়া হয়েছে যাতে তার কমিটিতে তার নামটা থাকে। কি ধরনের স্টুপিডিটি আসলে আমরা এই জিনিসগুলি করি, যে দলটাই নাই। এটা যদি ধরতাম ঠিক আছে এই দলটা ক্ষমতায় আছে, যে দলটা কিছুদিন আগে একদম নিঃস্ব হয়ে গেছে, কিছুই নাই, ওইটার একটা কমিটির জন্য আমরা কি করলাম, 10,000 ইউরো পার কমিটি থেকে দিলাম, একজন লোককে খরচ করলাম। মানে এটা 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 আমি একটু অ্যাড করে দিই। জি সরি, আমি ভাবছিলাম আমার বক্তব্য শেষ, কিন্তু আপনি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আসছেন আবার। মানে আমি জি ভাবছিলাম যে 30 মিনিটের আজকে প্রোগ্রামটা 30 মিনিট, কিন্তু আপনি আসলে শেষ করা যায় না। এত জি বিস্তর বিষয়টা, জি এটা জি একটার আলোচনা হবে যে না। আপনি আমরা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটা 10 মিনিটের সাবজেক্টে ভিতরে 1 শেষ ঘন্টা করে 2 দেবো। ঘন্টার জি আলোচনা। 10 মিনিটে আচ্ছা, শেষ করে দেবো এই ইনশাল্লাহ। টেন্ডেন্সিটা, জি এটা শুধু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বিএনপি না, অথবা জি কোনো পার্টিকে দোষ না। এটা জি আমি বললাম না, আমাদের সাইকোলজিক্যালি উই আর প্রোগ্রাম। সাইকোলজিক্যাল, জি 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 আমরা প্রোগ্রাম, আমাদেরকে চিন্তা চেতনায় সব সাইড, প্রত্যেকটা দলেরই আমরা এমন ভাবে চিন্তা করে দেওয়া হয়েছে যে একটা কমিটির পথ, এটা আমরা লন্ডনে থাকতেও আমি দেখছি, জি জি আপনি মিডল ইস্টে লন্ডন যান তো আরো বেশি দেখবেন, আছে। জি সব জায়গায় লন্ডনে তো আমি বেশি তো আছে। সেখানেই বলতেছি, জি আপনারা নেতা ফেতা খেতা জি এদেরকে চ্যালেঞ্জ করা শিখেন, জি আপনার হক অবশ্যই। কথা বলা জিজ্ঞাসা করা জি শিখেন, জি আপনার জি দাবি দাবার বলা শিখেন, ওদেরকে চাপের মধ্যে দৌড়ের উপর রাখবেন। কিন্তু হয় জি উল্টা, কেন জি জানি কিসের ভয় কিসের লোভ। আমাদের জি দেশের প্রবাসীরা কিছু ইমোশন, ওরা মনে করে কি জানেন, এগুলি করে আসে বাংলাদেশে বড় একটা চেয়ারম্যান হয়ে যাবো, নেতা হয়ে যাবো। জি আমার বলেন, বাংলাদেশে গত 55 বছরে প্রবাসী থেকে যায় কতজন এমপি মন্ত্রী, অথবা কতজন হয়তোবা হয়েছে চেয়ারম্যান চেয়ারম্যান, জি হয়তোবা 2-1টা হয়েছে, সে রেশিও নাই ভাই। না আর এখন যে কম্পিটিশন, আর এখন যে রাজনীতির যে অবস্থা দাঁড়াইছে, যারা বাংলাদেশের রাজনীতি কইরা ফিল্ডে মাঠ পর্যায়ে থাইকা এরা নিজের মধ্যে যে কামড়া কামড়ি, আপনি প্রবাসী থেকে আপনার তো কোনো ঘোড়ার ডিমের দাম নাই। জি আপনি এখানে 10,000 ইউরো দেন না 10,000 পাউন্ড দেন না রিয়েল দেন না ডলার দেন, আপনি মনে করেন আপনি খুব বড় কিছু করে দিবেন? জি না, না এই ভাই। কমিটি, এই কমিটির নামই থেকে লাভ এই কি, মানে বোকার সভাপতি সর্ব হয়ে লাভ থেকে কি? আপনারা বেরিয়ে জি আসবেন। আমি এই জি জন্য বলছি, অবশ্যই। জি কোনো এক টাকাও কাউকে দিবেন না। জি অনেক দিচ্ছেন ভাই, আর কত জি দিবেন? প্রবাসীরা কত দিবে? জি এনাফ ইজ এনাফ। এখন আপনার রিটার্ন নেন। আরে ভাই, আপনাকে তো গত কয়েক বছর আগে আপনার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আপনার বাংলাদেশের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আইন করা হচ্ছিল, জি ভুলে গেছেন? আমাদের জি সিলেটের আপনার, আমি দেখছি তাদের মানুষের, লন্ডনে ইউকে তে তো সিলেটে আছে অনেক, জি ওনাদেরকে আমি জি দেখছি কান্নাকাটি করছে। জি হ্যাঁ, যে ওরা খায়া না খায়া এদের 2 জেনারেশন 3 জেনারেশন পরে ওদের জি সম্পানি, ওদের সন্তানদেরকে, ওদের ভালো। রিকগনিশন দেওয়া হবে না, আত্মসাৎ করে নেবে। কত বড় ঘটনা। পরে যখন চাপ পড়ছে, পরে তখন এরা চুপ করে বিলাইয়ের মতো লেজ গুটাইয়া ওরা সাইড হইছে। চলে গেছে। এই জি যে চক্র, আপনারা বুঝেন ভাই, খুব কেয়ারফুল। জি ধন্যবাদ দেওয়ান এম এ রহিম ভাই। ইনশাল্লাহ ভবিষ্যতে অন্যান্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। আজকে আপনার ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, প্রবাসীদের অধিকার বিষয়ে কথা বলার জন্য, সর্বোপরি বাংলাদেশ নিয়ে আপনি ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন চান সেই বিষয় নিয়ে কথা বলেছেন। অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলেছি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিতে চাই আপনাকে। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ফয়সাল উদ্দিন স্নিগ্ধ সাহেব, আর আপনার দর্শক সহ বাংলাদেশের দেশে বাইরে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।